আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কেউ যদি আমার লাইভটি দেখে থাকেন তো কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আমার ভয়েসগুলো শোনা যাচ্ছে কিনা। আমি যেটি আমার শিরোনামে লেখা যে অযৌক্তিক আন্দোলন সেই বিষয়ে দু একটি কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর আজকে যেই বর্তমান দেখলাম যে আনসারদের আন্দোলন, আনসার যারা সবাই আন্দোলন করতেছে বিভিন্ন তাদের বেতন এবং তাদের যে অবকাঠামো নিয়ে যে আন্দোলনটি করতেছে সেই আন্দোলনের বিষয়ে আসলে তা যদি আপনারা যারা বাংলাদেশের মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় আছেন বর্তমানে যারা আমার লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। আসলে কি এই বর্তমান যেই আন্দোলনে যারা উপস্থিত হয়েছেন ঢাকার মধ্যে আজকে আনসার বিডিবি সদস্য যারা রয়েছেন, তো আসলে তারা এটা আন্দোলনটা কি আসলে আদৌ যৌক্তিক কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা বর্তমান প্রবাসে রয়েছেন, দেশের পরিস্থিতি অবজার্ভ করতেছেন, যারা দেখতেছেন, দেশে যারা রয়েছেন, যারা অনলাইনে আছেন বর্তমান দেখতেছেন, আসলে একটু আমি খুশি হব যে আপনারা যদি কমেন্ট করে জানান যে বর্তমান আন্দোলনটা আসলে যৌক্তিক। আমি আসলে কোনোভাবেই এই আন্দোলনটিকে যৌক্তিক মনে করি না, এইসব আন্দোলনকে কোনোভাবেই যৌক্তিক মনে করি না। তো বিষয়টি হচ্ছে এখন যে সবাই আমরা অনেকেই আমি আমি নিজেও অনেক দাবি উপস্থাপন করছি, যেমন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বক্তব্য লিখেছি যে আমাদের দেশটা এমন হতে হবে, অমন হতে হবে, এই পর্যায়ে নিয়ে আসতে হবে। আসলে এগুলো আন্দোলন অনলাইনে হয়তো বা আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন। এখন বর্তমান যে পরিস্থিতিতে একটি সরকার গঠন করা হয়েছে যেটা সময় সাময়িকের জন্য, যেটা তারা কতদিন পর্যন্ত থাকবে, তারা একটু হয়তোবা একটি রাষ্ট্রকে গণতান্ত্রিক পর্যায়ে যে প্রক্রিয়া সেই পর্যায়ে নিয়ে আসার জন্য একটু সময় তাদের অবশ্যই প্রয়োজন। 10-12 দিন টোটাল, আমার মনে হয় 10-15 দিন যা যতটুকু হয়েছে এখন অতিবাহিত। তো এর মধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেশের কি অবস্থা, কি পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি বা আগের যে সরকার থাকাকালীন সময়ে যে পরিস্থিতি, যেই সমস্যাটুকু যে কতগুলো হয়েছে সেগুলো ফুসিয়ে আসার মতো একটি সময় তাদেরকে দেওয়া দরকার। তো আমরা ব্যান্ড পার্টি থেকে শুরু করে লঙ্গি পার্টি থেকে শুরু করে বিভিন্ন এই হামলা থেকে শুরু করে সবাই যদি এভাবেই আমরা মানে প্রত্যেকটা বিষয় নিয়ে যে বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করে আমরা তাদের বাসভবন পর্যন্ত চলে যাই যে আন্দোলন করি, এটা কি আসলে আদৌ যৌক্তিক কিনা? কোনো বিবেকহীন মানুষ, আমার মনে হয় যারা দেশকে ভালোবাসেন, রাজনৈতিক পর্যায়ে যারা রয়েছেন তাদের কিছু ভুল আছে। যারা আপনি কালকে একটা নিউজ দেখলাম, আমি যেই আমার অন্তর থেকে আমি যেটা সাপোর্ট করি তারাও কিছুটা ভুল একটা বিবৃতি দিয়েছে যেটা আমার আসলে পছন্দ হয়নি। তো সেই বিষয়েও বলতে হবে। এখন বর্তমানে যে আন্দোলনগুলো হচ্ছে, বিভিন্ন পার্টি, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন যে আনসার বিডিবি, তারপর গার্মেন্টস, সরি এরা তো যায় নাই এখনো, আদার্স আরও অনেকেই কিছুদিন করলো যে সবাই মানে বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আন্দোলন করতেছে একটা বিষয় নিয়ে, তাদের দাবি দেওয়া নিয়ে। তো স্বাভাবিক, সবাই প্রত্যেক মানুষের চাওয়া পাওয়া আছে, আমারও চাওয়া পাওয়া আছে। সবাই আমরা সুন্দরভাবে দেশ গঠন করার প্রত্যয়ে আমরা সবার চাওয়া পাওয়া আছে, সবাইকে সামনের দিকে ডেভেলপ করতে হবে। নিশ্চয়ই সেটা কিন্তু কেউ অমান্য করতেছে না। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু মনে করি আর কি, যে বর্তমান পরিস্থিতিতে এখন একটি সরকার, এই যে আমাদের দেশে বিভিন্ন সেক্টর রয়েছে, প্রথম সব দিক দিয়ে আপনি চিন্তা ভাবনা করে দেখেন অনেকগুলো সেক্টর রয়েছে যেগুলো আসলে খুবই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে এখন বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ভারতের যে গেট খুলে দিয়ে আমাদের যে পুরা বাংলাদেশকে প্লাবিত করেছে, প্রত্যেক আজকে ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে ভাসতেছে, এখনো পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার হয়নি।
উদ্ধার প্রক্রিয়া আছে। তো আজকে যে নিউজ দেখলাম যে গিয়ে একটি ট্রাক ওই যে আপনার ত্রাণ নিয়ে যাচ্ছিল, ওই ত্রাণ সহ ওই ট্রাকটি খাদে পড়ে উল্টে যায়। ওখানে 5 জন যারা ইয়া ছিল, কি বলে তারা, যারা আপনার ত্রাণ দিতে গিয়ে 5 জন এখানে সমন্বয়কারী ছিল, ওরা একসাথে গাড়িতে ছিল, ওটা গাড়ি সহ উল্টে 5 জনের মৃত্যু হয়েছে যারা ত্রাণ দিতে যাচ্ছেন। তো এইভাবে আসলে আমরা এগুলো না দেখে আমরা যে অযৌক্তিক দাবি নিয়ে বিভিন্ন জায়গায় এখন আমাদের যে পরিস্থিতিগুলো মোকাবিলা না করে, এখন যে বন্যা পরিস্থিতি, এখন আপনার এখনো পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে এখনো পর্যন্ত অনেক মানুষ হয়তো বা মৃতদেহ, অনেক বিভিন্ন গবাদি পশু, বিভিন্ন কারো মুরগির ফার্ম নষ্ট হয়ে গেছে, কারো গরুর ফার্ম নষ্ট হয়ে গেছে, কারো ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, কেউ কোথাও হতাহত হয়ে পড়ে আছে। তো এইভাবে এদেরকে একটা পর্যায়ে না নিয়ে গিয়ে আমরা যে অযৌক্তিক আন্দোলনগুলোতে চলে যাই সবাই মিলে, তো এইভাবে এটা কি, এই দেশটাকে কি কেউ আসলে, কেউ কি দেশের প্রতি মায়া মমতা নিয়ে এগুলো কাজগুলো করেন আপনারা? আমার মানে জানার খুব আগ্রহ। কারণ একটা দেশ যখন কিছু সংখ্যক মানুষ ক্ষমতায়, এখন ক্ষমতা নিয়ে দেশটাকে পরিচালনা করার জন্য সবগুলা বিভিন্ন যে কাঠামো রয়েছে, বিভিন্ন যে অফিস আদালত, বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সেক্টরগুলোকে ডেভেলপ করে আনতে গিয়ে আনার যে সময়টা, সেটা আসলে সবাইকে দেওয়া উচিত বলে মনে করি আমি, আমার ক্ষুদ্র জ্ঞানে। তো এইভাবে আপনারা সবাই যদি আন্দোলনে চলে যান, তাহলে ক্ষতিটা খাদেরই হবে, সব আমাদের পায়ে আমরা কুড়াল মারতেছি আমি মনে করি। তো আসলে যারা প্রবাসী রয়েছেন আমার ভিডিওতে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই একটু শেয়ার দিয়ে জানিয়ে দিবেন, যাতে এরা আমাদের বিভিন্ন দেশের যারা রয়েছেন আন্দোলনকারী, হয়তো তারা কিছুটা দেখবে। আমরা প্রবাস থেকে যতটুকু আমরা জানতেছি, আমরা আগে এই যুদ্ধ মানে ইয়ার সাথে, এই যে আপনার সরকার পতনের সময় আমরা যে যতটুকু পারি, যে যেখান থেকে পারি, সব প্রবাসীরাই বেশ এরকম সাপোর্ট করেছে এবং সহযোগিতা করেছে যতটুকু পারে। আমরা রেমিটেন্স, তখন আমাদের ফ্যামিলিতে আমরা ফোন করে বলে দিয়েছি যে বিদ্যুৎ বিল না দেওয়ার জন্য, এই না করার জন্য, সেই না করার জন্য আমরা রেমিটেন্স দিই নাই। এখন বর্তমানে আমরা দেশকে ডেভেলপ করার জন্য আমরা তাও ত্যাগ করে সবাই একসাথে রেমিটেন্স দিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা যদি দেশটাকে সহযোগিতা না করে, আমরা প্রবাসী হয়ে করতেছি, তো আপনারা যদি দেশে থেকে দেশের পরিস্থিতি সব কিছু মোকাবিলা না করে, সব কিছু নিয়ন্ত্রণ না করে, এইভাবে যদি আপনারা আন্দোলন নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে কেমনে হবে? আর আমি বিশেষ করে একটা কথা বলতে চাই, যেটা আমাদের বিএনপির মির্জা ফখরুল সাহেব, যিনি আমাদের তো আসলে কি বলবো, আমি একজন আসলে পার্টিগতভাবে আমি খুব বেশি রেসপেক্ট করি, তো ওনাকেও রেসপেক্ট করি খুব। ওনার ব্যবহার আমি অনেক সন্তুষ্ট, ওনার আচার আচরণগুলো দেখে অনেক সন্তুষ্ট হই। কিন্তু কালকে একটি বিপিএমে দেখলাম হঠাৎ করে ওনারও এতদিন পর্যন্ত উনিও খুব অবস্থা ভালো ছিল দেশ সরকারের প্রতি, এখন বর্তমান যে সরকার রয়েছে তাদের প্রতি মোটামুটি ইয়া ছিল। হঠাৎ করে কালকে কি হলো, ওনার হঠাৎ করে যে নির্বাচন দেওয়ার জন্য তাড়াহুড়া হয়ে গেছে। আমি মনে করি আমরা যেই দলে যেখানে যেটাই করি না কেন দল, বা আমি মনে করি এখন বর্তমান পর্যায়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যে আমাদের বাংলাদেশটা একটি পর্যায়ে নিয়ে আসতে হবে, কয়েকটু মানে কিছুদিন সময় দিতে হবে তাদেরকে, মিনিমাম তারা মোটামুটি এই পর্যায়ে পর্যন্ত মানে একটু সব দিক দিয়ে গুছিয়ে এই নির্বাচন প্রক্রিয়াটা যে অবাধ সুষ্ঠু হয়, সেই প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য যে সময়টা তাদের প্রয়োজন, তাদেরকে সবাই সম্মিলিতভাবে জোর দেওয়া জরুরি বলে মনে করি আমি। তো আপনাদের যদি আমার কথাগুলো হয়তো বা খারাপ লাগতে পারে কারো কারো, তো যদিও কমেন্ট করে জানাবেন আমি কথাগুলোকে আসলে রং বলতেছি কিনা। তো আমি যেই দল করি, আমি বিএনপি করি, যেটা আমি আসলে তেমন হয়তো বা আপনারা যারা আমার সাথে রিলেটিভ রয়েছেন তারা হয়তো বুঝেন, জানেন, তারপর আমি এটা সরাসরি বলিনি। তো আমি মনে করি যে উনি এখন এত তাড়াহুড়া কিসের, এত বছর
15টি বছর 16টি বছর এখন পর্যন্ত অনেক কষ্টে সবাই জর্জরিত, সবাই কেউ মামলা বিভিন্ন মামলার কারণে ফ্যামিলির সাথে ভালোভাবে জয়েন হতে পারে নাই, ভালোভাবে তাদের দেখভাল করতে পারে নাই। সবাই এখন মোটামুটি একটি হ্যাপিনেস টাইম, যারা একটু সবাই সুখের মধ্যে দিন কাটাবে। কিছুদিন সরকারকে সময় দিবেন যে তারা কিছুটা দেশের ডেভেলপ করবে, আর কিছুদিন সবাই ফ্যামিলির সাথে সময় দিবেন। তারপরে এই যে অনেকেই অনেকভাবে জর্জরিত হয়েছেন বিগত সরকারের আমলে, তো আপনারা একটু আমাদের যে এখন দলের যে কার্যক্রম সেগুলো একটু গুছিয়ে নিয়ে আসেন, সবাইকে নিয়ে একটু গুছিয়ে নিয়ে আসেন, সব পর্যায়ে একটু কাজ করে সবাইকে ডেভেলপ হওয়ার জন্য, সবাই যাতে রাজনীতিক মানে নির্বাচনমুখী হয় সেভাবে আপনাদেরও কাজ রয়েছে, প্রত্যেক পার্টির একটা কাজ রয়েছে। এখন যে বন্যার পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত চলমান রয়েছে, তো সেই বিষয়ে আপনাদের আসলে নজর দেওয়া উচিত। দেশের পরিস্থিতি সব দিক দিয়ে একটু সচল হলেই তারপর আপনি নির্বাচনের যে বিষয়ে সেগুলো বলতে পারেন, যে আপনারা একটা ডিসিশন নিতে পারেন, কোন আপনাদের আমাদেরকে রোড ম্যাপ দেন যে কোন সময় আমরা নির্বাচন করলে হয়তো ভালো হবে। যারা দায়িত্ব গ্রহণ করছেন তাদেরও একটু ওই যে পরিস্থিতিগুলো আপনার সব দিক নির্বাচনা সব দিক দিয়ে নির্ণয় করে সবগুলো দেখেই পরিস্থিতি অবজার্ভ করে একটি পর্যায়ে নিয়ে আসলে যেভাবে সুস্থ ফ্রি ফেয়ার ইলেকশন হয় ওইভাবে কাজ করার মতো সময় তাদেরকে দিতে হবে, তারা যাতে ওইভাবেই কাজটা করতে পারে। বিগত আমলে আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি ভোট কীভাবে হয়। অনেকেই ভোট এখন দিতেই পারে নাই, যারা ইয়ং জেনারেশন রয়েছে। আমরা তো ইচ্ছে করেই দিই নেই কোনো ভোট, আমরা কারো কাছে বিক্রি হই নাই, ইচ্ছে করেই কোনো ভোট দিই নেই, প্রয়োজন মনে করি নেই। কারণ হচ্ছে যে কি, যখন জেনারেল আজিজ যখন আমাদের সেনাবাহিনীর প্রতি প্রত্যেক মানুষের যে আস্থা ছিল, সেই আস্থার উপর যখন আঘাত দিয়েছে তখন থেকে কোনো রাজনীতিমুখী আমরা ছিলাম না আমি মনে করি। কারণ একজন সেনা প্রশাসন যখন সরকারের অধীনে হয়ে যায় তখন আসলে এখানে আর কারো কোনো সাধারণ পাবলিকের কথা বলার মতো কোনো ভাষা থাকে না। যদিও তার হৃদয়ে রক্তকরণ হয়, সে আসলে কখনো যে ভোট দেওয়ার প্রক্রিয়া সেখানে যারা নৈতিক দিক থেকে যারা নীতিবান মানুষ তারা আসলে সেই বিষয়টি অ্যাভয়েড করে, কারণ তারা ওই নির্বাচনে ভোট দেওয়ার মতো তারা ক্ষমতা রাখেন না, কারণ ক্ষমতা তারা নিজেরাই ওখান থেকে সরে আসেন যখন প্রশাসনগুলো দলীয় হয়ে যায়, জনগণের পক্ষে থাকে না। তো সেই থেকে আমি আর আসলে তেমন ভোট দিই নাই, আসলে এর আগেও ভোট দিই নাই, যেহেতু আমি যেটা লাইক করি সেটাকেই ভোট দিই। তো যাই হোক, আসলে আপনারা আমি শেষ মুহূর্তে এটাই বলবো যে যারা আন্দোলনে ব্যস্ত রয়েছেন, এই আন্দোলনগুলো এখন আপাতত করা ঠিক না। আপনারা যদি আপনাদের বোধগম্য হয় আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন এই আন্দোলনগুলো এখন সঠিক সময় নয়। এখন সব দিক দিয়ে একদিকে বাইরের দেশের প্রেশার আর একদিকে দেশের যে ক্ষতিগ্রস্ত অবস্থা, এগুলা একটু সবাই চিন্তা ভাবনা করার জন্য আমি অনেক গভীরভাবে আমার মন থেকে আমি অনুরোধ করতেছি। তো হয়তো আমাকে কেউ তেমন চিনেন না, আমি হয়তো নতুন মানুষ, যতটুকু আমি একজন প্রবাসী হিসাবে আমার মনের যে কথাগুলো সেগুলো আসলে ব্যক্ত করার জন্য আমি মাঝে মধ্যে একটু লাইভে আসি। তো চেষ্টা করবেন এখন আপনারা আন্দোলন না করে যতটুকু পারেন সরকারকে সহযোগিতা করেন। এখন যে সরকার রয়েছে অস্থায়ী সরকার যেটাকে বলে, এটাকে আপনারা সহযোগিতা করেন। যারা দেশে বিভিন্ন পর্যায়ে লুটপাট হয়েছে, বিভিন্ন টাকা পয়সা প্রচার হয়ে গেছে আমাদের দেশের টাকাগুলো চলে গেছে, আজকে দিন দিন গরিব হয়ে যাচ্ছে। আমরা ভালোভাবে কোনো নিজের বাচ্চাদেরকে ভালোভাবে পড়াশোনা করে দিতে পারতেছি না। এখন যে পরিস্থিতি, স্কুল বাণিজ্য, এই বাণিজ্য সেই বাণিজ্য, বাজার নিয়ন্ত্রণ নাই দেশের মধ্যে। 2 লাখ রোহিঙ্গার মধ্যে এখন 12 লাখ রোহিঙ্গা হয়ে গেছে আমার মনে হয়। তাদের যে এখন বর্তমান পরিস্থিতি, কিছুদিন পর এরা হয়তো আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে।
তো এইভাবে হলে একটা দেশ চলে না, এগুলা সবগুলা গুছিয়ে আনার মতো একটি সময় দরকার। তারপরে আপনার যে আমাদের বিএনপির উপদেষ্টা যিনি মির্জা ফখরুল সাহেব, উনি বলেছেন, ওনার কথাও কিন্তু অযৌক্তিক নয়, যে নির্বাচন যারা রাজনৈতিকভাবে অনেক কিছু মোকাবেলা করতে হয়, এটা বাস্তবভাবে তাদেরও সবার উচিত এখন তাদেরকে একটু সময় দিয়ে একটি সুস্থ নির্বাচন হওয়ার পক্ষে মানে ওই পর্যায়ে যাওয়ার মতো টাইম দেওয়া দরকার আমি মনে করি। আর এলোপাতারি সবাই মিলে এখন ইঁদুরের গর্ত থেকে যেরকম বেরিয়ে আসে, এরকম সবাই যদি আন্দোলনে ব্যস্ত থাকে তাহলে আসলে দেশের আরও ক্ষতি হবে, হানাহানি বাড়বে, মানুষের প্রতি মানুষ আস্থা হারাবে। আজকে স্টুডেন্টদেরকে যে সম্মানটি সবাই দিচ্ছে, আজকে দেখেন আপনি যে বন্যায় কবলিত মানুষদের পাশে সবাই দাঁড়িয়েছে। একজন প্রতিবন্ধী, আপনি আসলে আপনারা কি বিষয়গুলো নিয়ে আন্দোলন করেন আমি নিজেও বুঝি না। একজন প্রতিবন্ধী যখন তার ভিক্ষার টাকা যখন সেই অন্যতদের জন্য সহযোগিতা করেন, দান করেন, আসলে সেক্ষেত্রে আপনাদের বিবেকে কি কাজ করে আমি বুঝি না। এখন আন্দোলন নিয়ে ব্যস্ত থাকবেন না, আসলে দেশের যে অবকাঠামো সমস্যা সেগুলো নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আপনি না পারেন সমস্যা নাই, কিন্তু অন্তত এখন আওয়াজ উঠিয়ে আপনি আন্দোলন করে বিভিন্ন পর্যায়গুলোকে বাধাগ্রস্ত করবেন, সেটা আপনার আসলে আমি কোনোভাবেই মানতে পারি না। আসলে আমি মানার সেটা না, কিন্তু আমার মনের মধ্যে সেটি আসলে অন্যরকম কাজ করে আর কি, যেহেতু এটা ঠিক নয় বর্তমান পরিস্থিতি আমি মনে করি দেশের জন্য। কারণ আমরা সবাই দেশের মানুষ, আমাদের সবাইকে আপন করে থাকতে হবে, ওই দেশেই থাকতে হবে, যেহেতু সবাইকেই ভালোবেসে থাকতে হবে, পরস্পরকে ভালোবাসতে হবে। এভাবে আমরা আগামীতে চলবো। কিন্তু এখন বর্তমান এই যে আন্দোলনগুলো আমি কোনোভাবেই যৌক্তিক দেখি না। আপনারা কতটুকু যৌক্তিক দেখেন যদি কমেন্ট করেন, তাহলে হয়তো বুঝতে পারবো, আপনাদের জবাব দেওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করতে পারবো পরবর্তীতে। তো আরও অনেক প্রসঙ্গ ছিল, হয়তো সময়ের অভাবে হয় না, সব সময়ও হয় না, যেহেতু আমরা প্রবাসে অনেক ব্যস্ত থাকি, অনেক কাজকর্ম করতে হয়, না হয় সমস্যা আর কি, যেহেতু আমরা অন্যজনের অধীনেই চাকরি করি, আমাদের নিজেদের কোনো বিজনেস নয়, সেই জন্য আমরাও এখানে আজকে কথা বলার যে সময়টুকু বাংলাদেশের মানুষের সাথে থাকার জন্য, দেখার জন্য যে সময়টুকু আমরা পেয়েছি, সেইটাও আমাদের এখানে আসার পর অর্জন করে নিতে হয়েছে। তো সুতরাং প্রবাসে যারা রয়েছেন অনেক পরিশ্রম করেন, অনেক কষ্ট করেন সবাই। আজকে কয়েকদিন ধরে সবাই খুবই চিন্তিত, যেহেতু বন্যায় অনেকের ফ্যামিলির সাথে যোগাযোগ করতেছে না, কান্না জড়িত কণ্ঠে সবাই আমাদের সাথে কথা বলতেছে। কালকেও আমার দু তিনজন কাস্টমার আসলো ফ্যানের, ওরা খুব মানে ওদের চোখের দিকে তাকানো যায় না, স্ত্রীর সাথে যোগাযোগ নেই, বাচ্চার সাথে যোগাযোগ নেই। তো আসলে খুবই দুঃখজনক। আমি হয়তো ওই বিষয়ে কোনো লাইভ করিনি, এর আগে কথাবার্তা বলিনি, কারণ খুবই মর্মাহত ছিলাম, যেহেতু দেশের যে পরিস্থিতি বিদ্যমান, ভারতের যেই কি বলবো, ওদেরকে কি বলবো আমি লাইভে, মানে মুখ দিয়ে আসে না, এত বাজে একটা মানে চিন্তা ভাবনা তাদের। বাংলাদেশ আমরা বন্ধুরাষ্ট্র ভেবে আমাদের সব দিয়ে দিচ্ছে, বাংলাদেশের বুক চিটে রেল লাইন দিয়ে দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, এইভাবে আমাদের সব কিছু ওদেরকে দিয়ে, গ্যাস দিচ্ছে। আজকে পদ্মার ইলিশ আমাদের বাঙালি জাতি, যে বাঙালি জাতির যে জাতীয় ইলিশ, সেই জাতীয় ইলিশ নিজেরাই খেতে পারে না, তাদেরকে দিয়ে দিচ্ছে। তো এমতো পর্যায়ে তারা যেই বন্ধুর বুকে যে বন্ধু ছুরি মারে পিছন দিয়ে, সেটাই তাদের যেই চেহারা সেটা দেখাচ্ছে আমাদেরকে। আমাদের এত মানুষের মৃত্যু, প্লাবিত হয়েছে, এত মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেকেই অনেক টাকা লোন নিয়ে বিভিন্ন মাছের প্রজেক্ট করেছে, বিভিন্ন ফার্ম করেছে, সবগুলো তলিয়ে গেছে, বাড়িঘর কিছু নাই, বাচ্চারা পানিতে ভাসি যাচ্ছে, কে কোথায় মারা যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। এরকম আমার জীবদ্দশায় আমি আর দেখিনি। তো এই যে নির্দিষ্ট একটি কাজ তারা করলো, কোনো নোটিশ না করে, কোনো সিগন্যাল না দিয়ে, আজকে বাংলাদেশের উপর
যে নির্যাতনগুলো চালাচ্ছে, এগুলো আসলে আমি মনে করি এগুলা আন্তর্জাতিকভাবে তাদের সাথে মোকাবিলা করা দরকার বাংলাদেশের। আর তাদের মতো তো আমরা আর অভদ্র ভাষায় বলতে পারি না, অভদ্র ভাষায় তাদেরকে বিভিন্ন ভাষায় কি বলবো এখন বলার মতো পরিস্থিতি নেই। তো সবাই দোয়া করবেন, আর যারা প্রবাসী বিভিন্ন কান্ট্রিতে রয়েছেন সবাই আমাদেরকে একটু দেখবেন, সহায়তা করবেন, বাংলাদেশের জন্য সম্পূর্ণ দোয়া করবেন, সবাই সবাইকে সাজেশন করবেন যে যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশ চাই বর্তমানে, যেটি দ্বিতীয় স্বাধীনে পরিণত হয়েছে। তো সবার কাছে সেই কামনা করি। আর আমার যদি কথায় কোনো ধরনের ত্রুটি থাকে সেগুলো আসলে একটু বিচার বিশ্লেষণ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্তত আম পর্যায়ে যাতে জানতে পারে আমি কি বলতে চাইছি আসলে, সেটা যাতে শুনতে পারে সেটি শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।